বেন্স নামের এই সাধারণ ট্যাক্সি ড্রাইভার তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে তার প্রিয় অ্যাম্বাসিডর কারটাকে। কিন্তু একদিন এই গাড়িটা কোনো এক কারণে পুলিশ আটক করে রাখে, আর এখান থেকেই শুরু হয় বেন্সের রক্তচক্ষু প্রতিশোধ। কিন্তু কি হয়েছিল তার সাথে, এই সব কিছু জানাতে হাজির হলাম ধুলারাম মুভির এক্সপ্লেনেশন নিয়ে। একটা সাধারণ গল্প যে কি অসাধারণ থ্রিল জন্ম দিতে পারে তা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না। তাই চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি আজকের অস্থির মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা ছোট্ট এবং শান্তিপূর্ণ গ্রামের দৃশ্য দেখতে পাই। গ্রামের নাম পুরাকায়ম। হঠাৎ করে সেই গ্রামে ঘটে যায় এক ভয়াবহ বিপর্যয়। বিশাল বিশাল পাথর ও মাটি একসাথে ধসে পড়ে গ্রাম জুড়ে। মুহূর্তের মধ্যেই অনেক ঘর মাটির নিচে চাপা পড়ে যায়, আর অনেক মানুষ তাতে আটকে পড়ে। এই খবর পেয়ে রেস্কিউ টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা দেরি না করেই সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে। এভাবে ধ্বংসস্তূপ সরিয়ে একে একে বের করে আনা হয় আহত মানুষদের। এখানে অনেক মানুষই মারা যায়, আবার কিছু মানুষ মাটির নিচে চাপা পড়েও বেঁচে থাকে। এদের মধ্যেই একজন মানুষ একটা জিপের মধ্যে থেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তার কান্নার আর্তনাদ শুনে রেস্কিউ টিম দ্রুত তার দিকে ছুটে যায় এবং ধ্বংসস্তূপ সরিয়ে তাকে নিরাপদে বের করে আনে। ঠিক এই সময়ে রেস্কিউ টিমের একজন সদস্য এমন একটা কিছু দেখতে পায় যেটা দেখে সে একদম হতভম্ব হয়ে পড়ে। মুহূর্তেই সে তার সিনিয়র অফিসারকে ডাকে, কারণ ঘটনাটি একেবারেই অস্বাভাবিক ও ভয়ঙ্কর। এখন সে কি দেখেছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাক, এর পরের দৃশ্য কাট হয় এবং পর্দায় হাজির হয় আমাদের ছবির মূল চরিত্র বেন্স। বেন্স অত্যন্ত সাদাসিধে একজন মানুষ। তার পরিবারে রয়েছে তার স্ত্রী এবং 2 সন্তান। এই 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে বেন্সের যেন এক সুখের পরিবার। তার লাইফে এমন কোনো জটিলতা নেই যেটা তাকে কষ্ট দিতে পারে। তবে সবকিছু ছাড়িয়ে বেন্সের সবচেয়ে প্রিয় জিনিস হলো এই পুরাতন অ্যাম্বাসিডর কার। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কারটা সে এত বেশি পছন্দ করে। এই যুগে এমন একটা পুরাতন গাড়িকে নিয়েই সে তার সংসার চালায়। এখন এর পিছনেও আছে এক রহস্য, যা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, একদিন দেখা যায় বেন্স সাবরিমালা মন্দিরে পূজা দিয়ে তার কয়েকজন বন্ধুর সাথে নিজের গ্রামে ফিরছিল। তবে ফিরে আসার পথে সে তার ছেলে পাবিকে তার হোস্টেল থেকে নিয়ে আসে। পাবি পড়াশোনার জন্য একটা হোস্টেলে থাকে। যাই হোক, রাস্তায় ফেরার সময় বেন্সের স্ত্রী ললিতা তাকে ফোন করে সে রেগে গিয়ে বলে, তোমার মেয়েকে তুমি যে ফোনটা কিনে দিয়েছিলে অনলাইন ক্লাস করার জন্য, সে ওই ফোন দিয়ে চুপচাপ কারোর সাথে যেন কথা বলে, যার কারণে আমি ফোনটা কেড়ে নিয়েছি এবং তাকে বাথরুমের মধ্যে আটকে রেখেছি। এই সব কথা শুনে বেন্স শান্তভাবে উত্তর দেয় যে আমি পাবিকে নিয়ে একটু পরেই বাড়িতে পৌঁছাবো। এবার বাড়ি ফেরার পর বাথরুম থেকে বেন্সের মেয়ে তাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে, প্লিজ আমাকে এখান থেকে বের করো। তখন বেন্স বাথরুমের দরজা খুলে গম্ভীর গলা জিজ্ঞেস করে যে তুমি কার সাথে ফোনে কথা বলছিলে। মেয়েটা কিছুটা বিরক্ত হয়ে বলে, আরে বাবা, তুমি মায়ের কথা বিশ্বাস করছো কেন? আমি তো শুধু কথা বলছিলাম, কিছু করিনি। এরপর বেন্স রান্নাঘরে গিয়ে ললিতাকে শান্ত করার চেষ্টা করে। সে জানায় যে মেয়ে বড় হচ্ছে আর এরকম টুকটাক কিছু করতেই পারে, এতে এত রাগ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। যাক, পরের দিন সকালে বেন্স তার রুটিন মতন কাজ করা শুরু করে। সে প্রতিদিনই তার গাড়ি করে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দেয়, আবার ওই গাড়িকে ট্যাক্সির মতো করে ভাড়ায় চালায়। এভাবে একদিন হঠাৎ সে দেখতে পায় যে তার ছেলে এক কোণে বসে চুপচাপ সিগারেট টানছে। সেদিন বেন্স কিছু না বলে চুপচাপ দেখে, কেননা সেও বুঝতে চায় ওটা সিগারেট নাকি গাঁজা। যাই হোক, পরের দিন বেন্স যখন দাড়ি কাটতে যায় তখন ললিতা রেগে বলে, দাড়ি কাটবা না, আমি তোমার দাড়ি অনেক পছন্দ করি। তাদের এসব ছোটখাটো ঝগড়া আর হাসির মধ্যে দিয়ে সুন্দর একটা জীবন চলতে থাকে। তবে এভাবেই একদিন বেন্সের পুরাতন মাস্টার জি তাকে ফোন করে। আসলে আগের লাইফে বেন্স একজন সাহসী স্ট্যান্ডম্যান ছিল। বিভিন্ন সিনেমায় সে নিজে স্ট্যান্ড করত। এই মাস্টার জি সবসময় তার ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এছাড়াও এই মাস্টার জির জন্যই সে তার ক্যারিয়ারের একটা বড় টার্নিং করেছিল, যেটাও আমরা একটু পরে জানতে পারবো। যাক, এদিকে দেখা যায় পাবি তার কিছু বন্ধুকে নিয়ে তাদের বাড়িতে এসেছে। পাবি ইঞ্জিনিয়ারিং পড়ে এবং ছুটিতে গ্রামে এসেছে। এই সময় তার এক বন্ধু বেন্সের পুরাতন অ্যাম্বাসিডার কারটাকে দেখে খুবই মুগ্ধ হয়। তাই সে সবার সঙ্গে খাওয়া দাওয়া করে এই বিষয়ে গল্প করতে থাকে। ঠিক এমন সময় বেন্সের এক পুরাতন বন্ধু বাইরে থেকে তাকে ইশারা করে ডাকে। আসলে তারা একটু মজা করতে চাইছিল, মানে দারু খেতে চাইছে আর কি। এই সব কিছু দেখে বেন্স বুঝে ফেলে এবং সুযোগ বুঝে বাইরে চলে যায়। In villages where screens were rare, cricket was just a distant sound, so we brought the game everyone loves, from Mumbai to Delhi and beyond. Made it possible. Cheers, dreams, and cricket.
under open skies. One game, one joy. এরপর বাইরে গিয়ে বেঞ্চ যখন দোকানে দাঁড়িয়ে মদ কিনছে তখন সে হঠাৎ দেখে যে কেউ একজন তার গাড়ি চুরি করে নিয়েছে। যেই গাড়িটা তার প্রাণের চেয়েও প্রিয় সেই গাড়ি অন্য কেউ চালাচ্ছে, এটা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। তাই সে এক মুহূর্ত দেরি না করে তার বন্ধুর বাইকে চড়ে সেই গাড়ির পিছে ধাওয়া করে। আসলে ঘটনাটা এমন ছিল যে পাবির সেই বন্ধু যার গাড়িটা খুব পছন্দ হয়েছিল সে মজা করে গাড়িটা নিয়ে বের হয়, কিন্তু এই গাড়ির গিয়ার সিস্টেম ছিল একটু অন্যরকম। যখন পাবি ও তার বন্ধুরা গাড়িটা চালাচ্ছিল তখন তারা গাড়িটা থামাতে গিয়ে দেখে যে ব্রেক কাজ করছে না। এখানে গিয়ার কোনটা আর কিভাবে কাজ করে সে কিছুই বুঝে উঠতে পারে না, যার কারণে পাবিও এবার ভরকে যায়। ইতিমধ্যে গাড়ির মধ্যে সবাই মিলে চিৎকার করতে থাকে, গাড়ি থামাও, ব্রেক দাও। কিন্তু এত কিছুর পরেও কোনোভাবেই সে গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো এভাবেই বেশ কিছুক্ষণ পর অবশেষে গাড়িটা একটা কিছুর সাথে ধাক্কা লেগে থেমে যায়। নিজের চোখের সামনে তার প্রিয় গাড়ির এমন অবস্থা দেখে বেঞ্চ তার রাগ কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, তাই সে সবার সামনেই পাবিকে কষে একটা থাপ্পড় দিয়ে বসে। আসলে বেঞ্চ তার এই পুরাতন অ্যাম্বাসিডর গাড়িটাকে সত্যি অনেক ভালোবাসত। অনেক বছর ধরে নিজের হাতে সেই সব যত্ন করে। সে কখনো তার প্রিয় গাড়িটা কাউকেই চালাতে দেয় না। গাড়ির গায়ে এতদিনে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। এখন সেই প্রিয় গাড়িটা হঠাৎ অন্য হাতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হওয়াতে বেঞ্চ ভীষণ রেগে যায়। যাক, সন্ধ্যায় বেঞ্চ গাড়িটা সারতে নিয়ে যায় পরিচিত একটা মেকানিকের কাছে যার নাম মানিয়ান। সৌভাগ্যবশত গাড়িটাতে বেশি বড় কোনো ক্ষতি হয়নি, শুধু ছোটখাটো কিছু কাজ করলেই সেটা ঠিক হয়ে যাবে। তখন বেঞ্চের এক বন্ধু তাকে মনে করিয়ে দেয় যে এই তোর এভাবে পাবিকে সবার সামনে চর মারা ঠিক হয়নি। এই কথা শুনে বেঞ্চও বুঝতে পারে না, ছেলে বড় হয়েছে, ছেলেকে এভাবে রাগের মাথায় সবার সামনে অপমান করা উচিত হয়নি। তাই সে করুণ সুরে বলতে থাকে, ভাই আমি রাগ সামলাতে পারিনি। তখন তার বন্ধু বলে, এই সব কিছু ছেড়ে তুই তোর ছেলেকে সব খুলে বল। এই সব কথা শোনার পর বেঞ্চ রাতে তার ছেলেকে মেসেজ পাঠায় যে বাবা আমি খুব দুঃখিত, রাগের মাথায় তোকে চর মেরেছি, আমাকে তুই ক্ষমা করে দিস। কিন্তু পাবি এই সব কথার কোনো জবাবই দেয় না। আর এই পরিস্থিতি দেখে বেঞ্চ আরো বেশি ভেঙে পড়ে। ঠিক তখনই চেন্নাই থেকে আসে তার জন্য আরো একটা দুঃসংবাদ। সেই দুঃসংবাদটা হলো তার প্রিয় মাস্টারজি মারা গেছে। এই শুনে বেঞ্চ যেন পুরো জমে যায়। তার জীবনের অনেক শিক্ষা, স্ট্যান্ডের দক্ষতা সবকিছুই মাস্টারজির কাছ থেকেই পাওয়া। তাই এই মৃত্যু সংবাদ তাকে গভীরভাবে আঘাত করে, যার ফলে বেঞ্চ তাড়াতাড়ি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তার স্ত্রী ললিতা তার সঙ্গে যেতে চায়, কারণ তিনিও মাস্টারের খুব কাছের ছিলেন, কিন্তু বেঞ্চ তাকে যেতে দেয় না। এখন কেন যেতে দেয় না সেটা আমরা পরে জানতে পারছি। যাই হোক, চেন্নাই পৌঁছে বেঞ্চ মাস্টারজিকে শেষবারের মতো দেখে। মনের কষ্ট আর আবেগে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর মাস্টারজি শেষকৃত্য সম্পূর্ণ হয়। এই সব কিছুর পর সে গ্রামে ফিরে এসে স্টেশনে নামে, যেখানে কোটেচেন নামের এক ব্যক্তি তাকে নিয়ে যায়। কোটেচেনের দোকানেই মূলত মানিয়ান কাজ করত। যাই হোক, কোটেচানের কাছে বেঞ্চ তার গাড়ির খবর কি সেটা জিজ্ঞেস করে, কিন্তু সে কেমন যেন কোনো একটা উত্তর না দিয়ে উল্টো মাস্টারজির মৃত্যুর কারণ জানতে চায়। বেঞ্চ তখন বলে যে কোভিডের পর থেকে মাস্টারজির শরীর ভেঙে পড়েছিল, এছাড়াও তার সুগার অনেক বেড়ে যায় আর উনি একদম একা হয়ে পড়েছিলেন, যার কারণে শেষ রক্ষা আর হলো না। এই সব কথাবার্তার মাঝেই কোটেচেন বেঞ্চকে এবার সরাসরি থানায় নিয়ে আসে। ঠিক সেখানে অপেক্ষা করছিল গ্রামের এক প্রভাবশালী লোক সাজিক। বেঞ্চ তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে আসলে কি হয়েছে তার সাথে, যাতে তাকে এইভাবে থানায় নিয়ে আসা হলো। কিন্তু থানায় ঢুকে সে একেবারে হতবাক হয়ে যায়। কোটেচন তাড়াতাড়ি বলে, বেঞ্চ তুমি শান্ত থাকো, আমরা সব সামলে নেব। এবার এই থানায় আছে এক কড়া মেজাজের পুলিশ অফিসার যার নাম বেনি। কোটেচন আর সাজেক তার সাথে কথা বলতে যায়। তারা অনুরোধ করে যে স্যার আপনি না থাকলে আমাদেরকে কে সাহায্য করবে। কিন্তু বেনি রেগে যায় আর সে বলে, আমাকে চর মেরে পালিয়েছে, আমি কিছুতেই তাকে ছাড়বো না, আর এখন তোমরাই তার হয়ে আমার কাছে সাহায্য চাইছো। ঠিক গল্পের এই মুহূর্তটাতে একটা আসে বিশাল টুইস্ট, যেটা পুরো পরিস্থিতিটাকে পাল্টে দেয়। আসলে বেঞ্চ যে গাড়িটা মেরামত করার জন্য মানিয়ানকে দিয়েছিল, সেই গাড়িটা ব্যবহার করে মানিয়ান বেআইনি গাঁজার একটা চালান পাঠিয়েছিল। তাই পুলিশ যখন তাকে ধরতে যায় তখন সে পুলিশের উপর হামলা করে পালিয়ে যায় আর গাড়িটাকে রাস্তায় ফেলে দেয়। এই সব কথা শুনে বেঞ্চের মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ে। সে যেই গাড়ির ভিতরে বসে কোনোদিন মদ খায়নি, সেই গাড়িতেই কিনা গাঁজার ব্যবসা। এই কথা সে যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই সে এই পরিস্থিতিতে পুলিশকে বোঝাতে চেষ্টা করে যে স্যার আমি কালকেই আমার গাড়িটা রিপেয়ারের জন্য ওকে দিয়েছিলাম, এটা আমার গাড়ি। তখন ইন্সপেক্টর তাকে প্রশ্ন করে, তোমার কাছে কি পারমিট আছে? এই গাড়ি তো অনেক পুরানো। এছাড়াও সে আরো জানায় মানিয়ানের নামে অনেক কেস আছে,
তাই ওকে একবার যদি পাই তাহলে আমি তাকে ছাড়বো না। তখন বেঞ্চ তাকে অনুরোধ করতে থাকে যে স্যার, ওকে আপনি যা ইচ্ছা তাই করুন, প্লিজ আমার গাড়িটা ফেরত দিন, এটা যতটা জরিমানা দেওয়ার দরকার আমি দিতে রাজি আছি। তখন বেনি জানায়, না, কোনোভাবে আমি সেটা করতে পারবো না। যেহেতু অবৈধ চোরাচালানির জন্য এই গাড়িটা নেওয়া হয়েছে, তাই এই গাড়িটা এখন রাষ্ট্রের কাছে বন্দী। ঠিক এমন সময় সুধীর নামের এক কনস্টেবল বেনির কাছে তার বোনের বিয়ের জন্য ছুটি চায়, কিন্তু বেনি বলে যে ইন্সপেক্টর স্যার না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। এদিকে দেখা যায় যে বেঞ্চ তার গাড়ির দিকে তাকিয়ে ভীষণ আবেগ আপ্লুত হয়ে পড়ছে। বেঞ্চ ভাবতে থাকে তার এই প্রিয় গাড়ি ছাড়া সে কোনোভাবেই বাড়ি ফিরতে পারবে না, তাই সে অপেক্ষা করতে থাকে ইন্সপেক্টরের জন্য, কেননা ইন্সপেক্টর এলে হয়তো কোনো একটা ব্যবস্থা হতে পারে। যাই হোক, ঠিক এই সময় সাজিক এসে খবর দেয় যে মানিয়ান বাইক নিয়ে তার বাড়িতে ফিরেছে, চলো ওকে ধরে নিয়ে আসি। এই কথা শোনার সাথে সাথে বেঞ্চ তার সাথে মানিয়ানের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে মানিয়ান সেখানে নেই, শুধুমাত্র তার বাবা মাই বাড়িতে আছে। এছাড়াও মানিয়ানের নাম শুনে উল্টো তার বাবা মা রেগে গিয়ে বেঞ্চদের গালমন্দ করে তাড়িয়ে দেয়। এরপর তারা এক স্থানীয় রাজনৈতিক নেতার সাহায্য চায়। সেই নেতা একজন পুলিশ অফিসারকে ম্যানেজ করে বলে সব ভুলে যাও, বেঞ্চ ইন্সপেক্টরকে 10,000 আর এসআইকে 8,000 এবং কনস্টেবলকে 7,000 করে দেবে, বাকিটা আমি সামলে নেব। কিন্তু বেঞ্চের কাছে তো এত টাকা নেই। সে তার স্ত্রী ললিতার কাছে এই ব্যাপারে সাহায্য চায়, কিন্তু ললিতা উল্টো রেগে গিয়ে বলে যে আমার জমানো একটা টাকাও আমি তোমাকে স্পর্শ করতে দেব না। শেষে আর কোনো উপায় না পেয়ে বেঞ্চ আবারও থানায় যায়, কিন্তু বেনি কোনো টাকার কথা না বলে শুধু বলে যে আগে মানিয়ানকে ধরে আনো, আমার গায়েও হাত তুলেছে, তাই ওকে পেলেই আমি তোমার গাড়ি ছেড়ে দেব। এই সব কথা শোনার পর বেঞ্চ যেন ভিতর থেকে আরো বেশি হতাশ হয়ে পড়ে। এভাবেই সেই রাতের সময়গুলো পার হতে থাকে। একটা সময় বেঞ্চ দেখতে পায় যে তার গাড়িতে অনেক ধুলো ময়লা লেগে আছে। নিজের গাড়ি এমন অযত্নে পড়ে আছে দেখে বেঞ্চ আর ঠিক থাকতে পারে না, তাই সে নিজের কাপড় দিয়ে সেই গাড়িটাকে মুছতে শুরু করে। এদিকে এই কাণ্ড দেখে ওই পুলিশ অফিসার প্রচন্ড রেগে গিয়ে বলে ওঠে, এই গাড়ি তো এখন প্রমাণ হিসেবে আমরা জব্দ করেছি, তুমি এর সঙ্গে এসব কি করছো? এরপর বেনি আর বেঞ্চের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয়। তখন বেঞ্চের বন্ধুরা এসে পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ফাইনালি তাকে ফিরেই যেতে হয়। তবে রাতে ঘরে ফিরে বেঞ্চের কেন যেন ঘুম আসে না। সারাক্ষণ তার মাথায় শুধু একটাই চিন্তা হচ্ছে যে আমার গাড়িটা কেমন আছে। এছাড়াও সে এই গাড়িটাকে আদৌ কি কোনোদিন ফিরে পাবে? যাই হোক, পরের দিন সকালে সেই স্ত্রী ললিতার কাছে জানতে চায় যে পাবির কোনো খবর পেয়েছে কিনা। ললিতা বলে হ্যাঁ, আজ ওর সাথে কথা হয়েছে। প্রথমে ও গাড়ির কথাটা জানতে চায়, আমি সবকিছু খোলাখুলি বলে দিয়েছি। মনে হলো কথাগুলো শুনে ওর বেশ কষ্ট হয়েছে। এরপর সেই রাতেই বেঞ্চ আবারও থানায় চলে আসে। এরপর থানায় পৌঁছে সে একজন পুলিশ কর্মকর্তাকে নিজের গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করে। সেই অফিসার তাকে জানায় যে বেটার হয় তুমি ইন্সপেক্টর জর্জ স্যারের সাথে কথা বলো, উনি হয়তো তোমার একটা সমাধান করে দিতে পারে। এই সব কথা শোনার পর বেঞ্চ তখন সরাসরি জাজের ক্যাবিনে ঢুকে পড়ে। তবে জর্জ তখন একটু বিরক্ত গলায় জিজ্ঞেস করে যে তুমি কে, এখানে কেন এসেছো? বেঞ্চ নিজের পরিচয় দিয়ে বলে, স্যার আমি বেঞ্চ, আমি গাড়ির বিষয়ে কথা বলতে এসেছি। এরপর বেঞ্চ জর্জকে সব কথা খুলে বলে। তাই বেঞ্চের সব কথা শুনে জর্জের মনটা বেশ নরম হয়ে যায়, যার ফলে সে সরাসরি বেনিকে ডেকে বলে যে এর গাড়িটা তুমি ফেরত দাও। কিন্তু বেনি এই গাড়িটা নিয়ে বেশ অবসেস ছিল। সে বলে যে স্যার আমি এই গাড়ির চাবি দিতে পারবো না, যে আমার গায়ে হাত তুলেছে তাকে না পাওয়া পর্যন্ত আমি এই গাড়ির চাবি কিছুতেই দিচ্ছি না। এখন একজন এসআই হয়ে ইন্সপেক্টরকে এভাবে বলছে, সেটা দেখে বেঞ্চ বেশ অবাকই হয়ে যায়। কিন্তু জর্জ এখানে বেনিকে প্রচন্ড রাগারাগি করে বলে যে ছোট্ট একটা কাজের জন্য তুমি এই মানুষের পেটে তো লাথি দিতে পারো না, তাই আমি যা বলছি সেটাই করো। এই সব কথা শোনার পর বেনি এবার কিছুটা নরম হয় এবং গাড়িটা দিতে সম্মতি জানায়। এখন গাড়িটা নিয়ে বেঞ্চ যখন চলেই যাবে, ঠিক সেই সময় জর্জ এসে বলে যে আচ্ছা তুমি কি আমাকে একটা কাজ করে দিতে পারবে? আজ আমার বন্ধু সুধীশের বোনের বিয়ে, তাই আমি তোমাকে অনুরোধ করব এই গাড়িটা দিয়ে তুমি আমাকে ওখানে নামিয়ে দাও। এখন বেঞ্চ আগে যেতে রাজি না হলেও জর্জ যেহেতু তাকে সাহায্য করেছে, তাই শেষমেশ সে রাজি হয়ে যায়। এরপর রাস্তায় গাড়ি চালাতে চালাতে তারা অনেক কথাবার্তা বলে। এরপর বিয়ের ভেন্যুতে পৌঁছানোর পর জর্জ আবারও বলে তুমি তো চলে এসেছো, আসো আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করো। বেঞ্চ বিনয়ের সঙ্গে উত্তর দেয়, স্যার আমি এখানে তো কাউকে চিনি না, তাই বরং আমি চলেই যাই। ঠিক সেই সময় বেনি হঠাৎ করে এসে বেঞ্চের গাড়ির চাবি নিয়ে ভিতরে ঢুকে পড়ে, আর ও বলে যে তুমি এখানেই থাকো, আমরা ফিরে যাওয়ার সময় তোমার গাড়িতেই ফিরবো। এভাবেই বাধ্য হয়ে বেঞ্চ সেই বিয়ের দাওয়াতে বসে থাকে। ওদিকে তারা বিয়ের সব কাজকর্ম শেষ করার পর অনেকটা সময় কেটে যায়।
এরপর বেনি ফিরে এসে দেখে যে বেঞ্চ ইতিমধ্যে ঘুমিয়ে গেছে, তাই তাকে ঘুম থেকে জাগিয়ে বলে যে চলো আমাদের যেতে হবে। এরপর জর্জও সেখানে চলে আসে এবং সুদিশের বাড়িতে যেতে চায়, কেননা কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসতে হবে। তবে বেঞ্চ বলে যে স্যার ওই জায়গাটা অনেক দূর, আমি সেখানে গাড়ি চালিয়ে যেতে পারবো না। তখন জর্জ বলে আমরা সবাই আসলে একটু মদ খেয়ে ফেলেছি, তাই এখন কেউই আমরা আসলে গাড়ি চালাতে পারছি না, তাই আমার মনে হয় তুমি এখনই আমাদের শেষ ভরসা, আশা করি তুমি আমাকে নিরাশ করবে না। এই সব কথাবার্তা শুনে বেঞ্চ একটু চাপে পড়ে যায় এবং সে ফাইনালি রাজি হয়। এরপর সে, জর্জ, বেনি আর সুধীশ মিলে গাড়িতে রওনা হয়। রাস্তার কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার গাড়ি আচমকা কেন যেন বন্ধ হয়ে যায়। তখন বেঞ্চ বলে যে স্যার গাড়িটাকে একটু ঠান্ডা করতে হবে, কারণ এটা অনেক পুরাতন মডেল তো, তাই বেশি গরম হয়ে গেলে স্টার্ট বন্ধ হয়ে যায়। যাই হোক সেখানে গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার পর তারা আবারও চলতে শুরু করে। এভাবেই যাওয়ার পথে জর্জ বলে আমি একটা শর্টকাট পথ চিনি, চলো আমরা ওদিক দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি হবে। তা বেঞ্চ জানায় যে স্যার এই রাস্তাটা অনেক খারাপ, আমার গাড়ি ওদিক দিয়ে যেতে পারবে না। কিন্তু জর্জ জবাব দেয় যে আরে মাত্র 1 কিলোমিটার, কিছুই হবে না। যাই হোক শেষমেশ ওই শর্টকাট রাস্তা দিয়ে বেঞ্চ গাড়ি চালাতে থাকে। তবে এই রাস্তাটা এতই খারাপ ছিল যে তার গাড়ির অবস্থা বেশ ভঙ্গুর হয়ে পড়ে। এছাড়াও আরো একটু দূরে গিয়ে সে দেখতে পায় যে সামনে একটা নদী। এই সব দেখে বেঞ্চ বলে যে স্যার আমি আর গাড়ি চালাতে পারছি না, আপনারা প্লিজ বাকিটুকু হেঁটেই যান। তবে জর্জ বলে আরে একটু পানি তো, গাড়ির কিচ্ছু হবে না, চলো। তাই চাপে পড়ে বেঞ্চ এবার ওই নদীটুকু পার হয়ে যায়। এভাবেই যেতে যেতে বেঞ্চের যেন আর সহ্য হচ্ছিল না, তাই সে রাগ করে বলতে থাকে যে স্যার আর কত দূর। তখন বেনি হেসে বলে যে বেশি না, আর মাত্র 4 কিলোমিটার। এই কথা শুনে বেঞ্চ এবার প্রচন্ড রেগে বলে যে এখন 4 কিলোমিটার, আগে তো বলেছিল মাত্র 1 কিলোমিটার, এভাবে তো আমার গাড়িটা একবারে নষ্ট হয়ে যাবে। তাই সে এবার তার গাড়িটা থামিয়ে দিয়ে বলে যে আমি এখান থেকে আর 1 চুলো সামনে যেতে পারবো না। ঠিক তখনই জর্জ মুখ খুলে বলে যে দেখো বেঞ্চ, কাল সুধীশের বোনের বিয়ে, ওদের বাড়ির প্রথম বিয়ে এটা, কিন্তু মেয়েটি কলেজে পড়ার সময় একটা ছেলের সঙ্গে প্রেমে পড়ে যায়। এখন সেই ছেলেটা তার ভিডিও ছবি দেখিয়ে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। এরপর জর্জ আরো জানায় সেই ছেলেটা যখন এই মেয়ের বাড়িতে এসে তাকে ব্ল্যাকমেল করছিল তখন সুধীশের বাবা সেই ছেলেটাকে রাগের মাথায় মেরে ফেলে। এখন এই কাহিনীটা দুর্ঘটনাবশত হয়ে গেছে। তারপর সে আমাকে ফোন করে সব জানায়, তাই এখন আমরা ওই মৃতদেহটাকে এখানে গায়েব করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। এই সব কথা শোনার পর বেঞ্চের মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ে। আসলে এতক্ষণ ধরে তার ডেকির মধ্যে রয়েছে সেই ছেলেটার মৃতদেহ। এই সব কথাবার্তা শুনে বেঞ্চ তো পুরো স্তব্ধ হয়ে যায়। তখন জর্জ তাকে হুমকি দিয়ে বলে যে কাউকে যদি কিছু বলো তাহলে তোমার খবর আছে। এরপরে তারা সবাই মিলে ওই মৃতদেহটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। এই সব কাণ্ড দেখে বেঞ্চ বুঝতে পারে যে কেন তাকে এত সহজে তার গাড়িটা ফেরত দেওয়া হলো। মূলত তার গাড়িটা ফেরত দেওয়ার আসল উদ্দেশ্যই ছিল এই লাশটাকে গুম করার। আর এখন যেহেতু সে তার গাড়িতে করে লাশ নিয়ে এসেছে, তার মানে সে চাইলেও কোনো কিছু বলতে পারবে না। যদি পুলিশকে সে কিছু বলতে যায় তাহলে উল্টো সে নিজেই ফেসে যাবে। আর এখানে পুলিশকেই বা সে কিভাবে বলবে, কারণ পুলিশ নিজেরাই তো এই খুন ঘটিয়েছে। যাই হোক এভাবেই বাড়ি ফিরে আসার সময় জর্জ তাকে কিছু টাকা দেয় তার গাড়ির খরচ বাবদ। এরপর বেঞ্চ বাড়িতে ফিরে আসে। তবে বাড়ি ফিরে এসে সেই রাতে তার কোনো ঘুমই হয় না। সকাল হয়ে গেলেও তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেঞ্চের অবস্থা ভালো না। এত কিছু হয়ে গেছে তারপরেও সে তার স্ত্রীকে কিছুই বলে না। ওদিকে বেঞ্চ হঠাৎ লক্ষ্য করে যে তাদের পোষা কুকুরটা হঠাৎ সে ডেকির সামনে গিয়ে ঘেউ ঘেউ করছে। এই দৃশ্য দেখে বেঞ্চ বুঝতে পারে যে ওই ডিগিতে হয়তো এখনো রক্ত পড়ে আছে, তাই সেই কুকুরটা ঘেউ ঘেউ করছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে গাড়িটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য। সেই কথা চিন্তা করে সে ওই গাড়িটাকে পরিষ্কারের জন্য রেডি হয়। তবে ডিকি খুলতে সে দেখতে পায় যে সেখানে রয়েছে রক্তের ছোপ ছোপ দাগ এবং একটা পার্স। ঠিক সেই মুহূর্তেই তার স্ত্রী সেখানে চলে আসলে সে ওই পার্সটাকে পাশের এক বাগানে ফেলে দেয়। যাই হোক এই সব কিছু ছাপিয়ে সে চায় আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে, কিন্তু বেনি বারবার তাকে ফোন করতে থাকে। বেঞ্চ তার ফোন কোনোভাবেই ধরে না। একদিন সে নিজের গাড়িটা নদীর পাশে নিয়ে খুব যত্ন করে ধুয়ে মুছে পরিষ্কার করে। অন্যদিকে জর্জ থানার সিসিটিভি ক্যামেরা সেদিন ঠিক করা ছিল, কারণ কিছুদিনের মধ্যে সে রিটায়ার করতে চলেছে। ঠিক এই সময় বেঞ্চ থানায় গিয়ে বলে, স্যার প্লিজ আমাকে আর ফোন করবেন না, আমাকে এসব থেকে মুক্তি দিন প্লিজ। তবে এখানে জর্জ স্পষ্ট করে বলে, তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না, এখন তুমি আমাদেরই লোক, তুমি যদি কথা বলো তাহলে তোমারও প্রাণ যাবে। ঠিক একই সময় মানিয়ান নামের ছেলেটার বাবা মা আসে থানায় তার নিখোঁজ ডায়েরি করতে।
এই দৃশ্য দেখে বেঞ্চ ভাবতে থাকে যে তবে কি গত রাতে যে মরদেহ ফেলা হলো সেটা মানিয়ানেরই। এদিকে বাড়ি ফেরার পর ললিতা বুঝতে পারে যে বেঞ্চ অনেক অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেছে। সে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন, আমার বা মেয়ের সাথে তুমি কথা বলছো না কেন? এসব শুনেও বেঞ্চ কোনো কথা না বলে হঠাৎ করে চেঁচিয়ে ওঠে। যাই হোক, পরের দিন বৃষ্টি নামে। ইতিমধ্যেই বেঞ্চের মনটা তার ছেলের জন্য অনেক খারাপ হয়েছিল, তাই সে সোজা তার ছেলেকে নিয়ে আসার জন্য হোস্টেলে চলে যায়। তবে এখানে গিয়ে সে শুনতে পারে যে তার ছেলে কয়েকদিন আগে হোস্টেল থেকে বের হয়ে গেছে। এই কথা শুনে বেঞ্চের মনে যেন কেমন একটা মোচড় দিয়ে ওঠে, কারণ তার ছেলে কখনো এভাবে না বলে কয়ে হোস্টেল থেকে এর আগে কোনোদিন বের হয়নি। অনেক চিন্তা করে সে দ্রুত থানায় গিয়ে নিজের ছেলের একটা নিখোঁজ ডায়েরি করে। তবে এখানে জর্জ তাকে বলে যে আরে আজকালকার বাচ্চা তো এরকমই করে, চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে এমনি ফিরে আসবে। তবে থানা থেকে বের হওয়ার সময় বেঞ্চ একটা মোটরসাইকেল দেখতে পায়, যেটা দেখতে একদমই তার ছেলের মোটরসাইকেলের মতন। এই মোটরসাইকেলটা কাজ সেটা জিজ্ঞেস করলে বেনি তাকে ক্যাজুয়ালি বলে যে এই বাইকটা তো অনেক দিন ধরে এখানে পড়ে আছে, চিন্তা করো না, তোমার ছেলের খবর পেলেই আমরা জানাবো। কিন্তু বেঞ্চের মনে যেন সন্দেহের ঝড় বয়ে চলছে। একে তো তার ছেলে হুট করে নিখোঁজ, তারপরে তার ছেলের গাড়ির মতন দেখতে থানায় এই মোটরসাইকেল। কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। তাই সে এবার দ্রুত বাড়িতে ফিরে সেই পার্সটা খোঁজার চেষ্টা করে, যেটা সেদিন সে তার স্ত্রীর ভয়ে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল। সেই বৃষ্টির রাতে সে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই পার্সটি খুঁজে পায়। তারপর যখনই সে ওই পার্সটা খোলে সাথে সাথেই তার বুক ভেঙে যায়, কেননা এই পার্সটা হচ্ছে তার আপন ছেলে পাভির। তার মানে কিছুদিন আগে সে যে লাশটাকে জঙ্গলে ফেলে এসেছিল সেটা তার নিজের ছেলের লাশ। এই সব চিন্তা করে বেঞ্চের পুরো দুনিয়াটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। বেঞ্চ তখন বাথরুমে গিয়ে একা একা চোখের জলে ভাসতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে তার স্ত্রীর কণ্ঠ শোনা যায়, আর সে যখন বলে এই পাভি তো ফোন ধরছে না, তখন এই কথা শুনে বেঞ্চ আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না যে সে তার স্ত্রীকে কি উত্তর দেবে। সে বুঝতে পারে এই সব কিছুর পিছনে ওই সুধীর এবং পুরো পুলিশ ডিপার্টমেন্ট জড়িত, কিন্তু তারা কেন তার নিরীহ ছেলেকে হত্যা করলো? এই প্রশ্নের উত্তর যেন তাকে খুবলে খাচ্ছে। তাই সে প্রতিজ্ঞা করে যে করেই হোক সে তার সন্তানের হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বে। সেই অনুসারে বেঞ্চ এবার সরাসরি চলে যায় সুধীশের কাছে। সে মুখে কড়া স্বরে জিজ্ঞেস করে যে সত্যিটা বলো, ওই রাতে কার লাশ তুমি সরিয়েছিলে? কিন্তু সুধীশ কোনো উত্তর না দিয়ে শুধু হালকা সুরে বলে যে তুমি বাড়ি যাও। এই ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম জুড়ে এক বিশাল ল্যান্ডস্লাইড হয়। সেই ল্যান্ডস্লাইডে মাটির নিচে অনেক মানুষ চাপা পড়ে। দ্রুত রেস্কিউ টিম এসে সবাইকে বাঁচানোর জন্য সে সময় ঝাঁপিয়ে পড়েছিল। এমন সময় একটা জিপের মধ্যে অনেকগুলো লোক আটকা পড়লে রেস্কিউ টিম এদের উদ্ধার করতে থাকে। ঠিক এই সময় একটি লোক জিপের ভিতর থেকে একটা থলিতে কিছু একটা দেখে চমকে উঠে যায়। এটাই সেই সিন যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আসলে সেই সময় ওই ব্যাগে একটা মানুষের লাশ রাখা ছিল, আর সেটা কারোরই নয়, বরং জর্জ আর বেনি মিলে যেই লাশটা ফেলে এসেছিল সেটা ছিল পাভির লাশ। যাই হোক, ল্যান্ডস্লাইডের কারণে সেই লাশটা ভেসে উঠে ওই জায়গা চলে আসে। তখন মিডিয়াও সেখানে উপস্থিত ছিল এবং তারা ব্যাপারটা নিয়ে শোরগোল শুরু করে। তারা জানতে চায় কে এই ব্যক্তি, কিভাবে এলো এখানে। এই সব খবর পেয়ে জর্জ আর বেনি ভয়ে স্তম্ভিত হয়ে যায়। বেনি তো বলতেই থাকে, স্যার লাশ তো বের হয়ে গেছে, এখন আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। তবে জর্জ জানায় ভয় পেও না, এখনো পোস্টমর্টম বাকি, তারপর মিসিং রিপোর্টের সাথে মিলিয়ে দেখা হবে। এই পুরো প্রক্রিয়ায় আমাদের হাতে এখনো অনেক সময় আছে, আর যদি সত্যি ধরা পড়ে যায় তাহলে পালাবারের উপায় আমার মাথায় আছে। যাই হোক, এই সময় তারা বারবার চেষ্টা করে সুধীশের সাথে যোগাযোগ করতে, কিন্তু দেখা যায় যে তার ফোন একদম সুইচড অফ। এদিকে সুধীশের বাড়িতে গিয়েও তারা খোঁজ নিলে সেখানেও সে দেখতে পায় সুধীশ ওখানেও নেই। এক সময় এক কনস্টেবল জর্জকে জানায়, স্যার ওই ছেলের পোস্টমর্টম রিপোর্ট হয়ে গেছে, এছাড়াও আমাদের থানাতেই এই ছেলের একটা মিসিং রিপোর্ট করা হয়েছিল, যার মানে এটা কনফার্ম যে এই লাশটাই হচ্ছে বেঞ্চের ছেলে পাভির। এই খবর শুনে বেনি দিশাহারা হয়ে বলে যে স্যার এবার তো আমরা পুরোই ফেসে গেলাম। কিন্তু জর্জকে দেখা যায় সে এখনো পুরো বিষয়টা ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করছে। এরপর জর্জ চলে যায় বেঞ্চের বাড়িতে। সেখানে কোচ্চেনের সাথে কথা বলে তাকে পাশে ডেকে নিয়ে বলে যে ল্যান্ডস্লাইড হয়েছে সেখানে একটা ছেলের লাশ উদ্ধার করা হয়েছে, আমরা পোস্টমর্টম করেছি, আর সেই ছেলেটাই হচ্ছে পাভি, যাকে বেঞ্চ নিজেই মিসিং রিপোর্ট করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তার বাবা নিজেই নিখোঁজ, যার কারণে লাশ শনাক্ত করার জন্য কাউকে পুলিশ স্টেশনে আসতে হবে।
এখন এই কথা কোচ্চেন যখন ললিতাকে বলে তখন ললিতা পুরো ভেঙে পড়ে। এদিকে বেঞ্চ সুদীশকে একটা হোটেল ঘরে বন্দি রাখে এবং তাকে জিজ্ঞেস করে যে বল আমার ছেলে কোথায়, ওর সাথে কি হয়েছে। তখন সুদীশ বলে ভাই আমি কিছুই জানি না, ফাংশন শেষ হওয়ার পর জর্জ স্যার আর বেনি স্যার আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল, তুমি যতটুকু জানো আমিও ততটুকুই জানি। ওই গ্রামে আমার কোনো কাজিন নেই, তোমাকে যে বিয়ের গল্প শোনানো হয়েছে সবটাই মিথ্যে, ওটা কার লাশ সেটা আমিও জানি না। তারপর বেঞ্চ সুদীশের ফোন নিয়ে সরাসরি জর্জকে কল দেয়। এখানে জর্জ বলে তোমার ছেলে একদম নিরাপদ আছে, আমি এখনই তোমার বাড়ি থেকে এলাম। কিন্তু বেঞ্চ এই কথা কোনোভাবেই বিশ্বাস না করে ফোনটা কেটে দেয়। পরের দিন সকালে জর্জ কয়েকজন পুলিশ নিয়ে বেঞ্চের হোটেলে আসে। এরপর সে বেঞ্চের সাথে কথা বলে যে আমি এই ডিপার্টমেন্টে 36 বছর কাজ করেছি, এখানে আমি অনেক ভুলও করেছি কিন্তু কখনো আফসোস করিনি, কখনো কখনো এর জন্য আমি ভুল পথও বেছে নিতে হয়। আর মাত্র 2 দিন পর আমি রিটায়ার্ড হব, তাই আমি চাই না আমার ক্যারিয়ারের শেষটা কলঙ্কিত হোক। তারপর জর্জ বেঞ্চের অতীত নিয়ে কথা বলা শুরু করে। আসলে বেঞ্চ একজন সিনেমার স্ট্যান্ডম্যান ছিল, তো এই সিনেমার স্ট্যান্ডম্যান হিসেবে তার একটা খুব কাছের বন্ধুও ছিল। তবে একদিন এক দুর্ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার বন্ধু প্রাণে মারা যায়। এরপর থেকে বেঞ্চ এই ঘটনার জন্য নিজেকে দায়ী করতে থাকে। তার ওই বন্ধুর একটা স্ত্রী ও সন্তান ছিল, তাই বেঞ্চ সিদ্ধান্ত নেয় যে সে এই স্ত্রী এবং সন্তানের দায়িত্ব নেবে। আসলে পাবি ছিল বেঞ্চের বন্ধুর ছেলে। এরপর বেঞ্চ যখন ললিতাকে বিয়ে করে তারপর তার একটা ছোট্ট মেয়ে হয়। আর এইখানে পুলিশ ইন্সপেক্টর একটা চাল চালে। সে বলে যে যেহেতু পাবি তোমার সৎ ছেলে ছিল তাই তুমি নিজেই তাকে হত্যা করেছো, কেননা তুমি জানতে পেরে গিয়েছিলে যে তোমার এই সৎ ছেলে তোমার আপন মেয়েকে নিয়মিত মোলেস্ট করত, আর এই কারণে তুমি রাগ করে তাকে হত্যা করে ফেলেছো। এই সব কথা শুনে বেঞ্চের মাথা যেন পুরোই ছিঁড়ে যেতে থাকে, কিন্তু এই মুহূর্তে তার কিছু করারও ছিল না। এদিকে বেনি ললিতা তার মেয়েকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। তারা মানসিক নির্যাতন চালিয়ে তাদের স্বীকারোক্তি আদায় করতে চায়। এখানে যখন ললিতা জানতে পারে যে পুলিশ এভাবে মিথ্যা ঘটনা সাজাচ্ছে তখন সে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। এছাড়াও সে যখন জানতে পারে যে পাবিকে তার স্বামী হত্যা করেছে তখন সে এটা কোনোভাবে বিশ্বাস করতে চায় না। কিন্তু অন্যদিকে পুলিশ কয়েকজনকে নিয়ে বেঞ্চকে ধরে আনতে হোটেলে যায়। এরপর বেঞ্চের সঙ্গে জোরালো এক মারামারি শুরু হয় সেখানে, কিন্তু পুলিশের সংখ্যা অনেক বেশি থাকায় তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এরপর পুলিশ স্টেশনে গেলে সেখানে প্রচুর মিডিয়াও উপস্থিত হয়ে পড়ে। এবার জর্জ ললিতা আর তার মেয়েকে ছেড়ে দেয়, কিন্তু মিডিয়াতে ইতিমধ্যে এটা প্রকাশ করা হয় যে সৎ বাবা বেঞ্চ তার ছেলেকে তার মেয়েকে মোলেস্ট করার জন্যই হত্যা করেছে। এর পরের দিন আদালতে শুনানি শুরু হয়। বিচারক পুলিশকে প্রমাণ সংগ্রহের জন্য 5 দিন সময় দেয়। এখানে একটা ঝামেলা হলো পুলিশের হাতে তখনও কোনো কঠিন প্রমাণ ছিল না। আর আদালত থেকে বের হয়ে জজ বেঞ্চকে বলে এই গল্পের হিরো আমি, আর তুমি এখানেই শেষ। এবার সেই দিনে জর্জের অবসরের অনুষ্ঠান হয়। রাতে জর্জ বেনিকে বলে আজ রাতে জেলে 4 জন বাইরের পুলিশ আসবে, তুমি থানার সব পুলিশকে বাইরে পাঠিয়ে দাও আর তুমি শুধু একা থাকো। এই কথা শুনে বেনি বুঝতে পারে যে জর্জ হয়তো বেঞ্চকে মারার চিন্তা করছে। প্রথমে সে রাজি না হলেও পরে জর্জ বলে যে তোমাকে আরো অনেক কিছু শিখতে হবে, কেননা তুমি ভবিষ্যতে একজন ইন্সপেক্টর হবে। এরপর বেনি সবাইকে পেট্রোলিং এর কথা বলে তাদেরকে পাঠিয়ে দেয়। এরপর সে থানার সব সিসিটিভি ফুটেজও বন্ধ করে দেয়, এমনকি সুদীশকেও সে থানায় থাকতে দেয় না। এবার সবাই চলে যাওয়ার পর থানায় 6 জন লোক আসে যারা ইউনিফর্ম পরা ছিল না। বেনি তাদেরকে নিয়ে বেঞ্চের কাছে যায় এবং বলে তোর খেলা আজই শেষ। কিন্তু বেঞ্চকে মারার আগে বেনি এবার আসল সত্যটা খুলে বলে। সে বলে যে তোমার ছেলে আসলে জর্জের মেয়েকে ভালোবাসতো। তারা দুজনেই একই কলেজে পড়ে বিধায় তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু জর্জ যখন এই কথাটা জানতে পারে তখন সে পুরো পাগল হয়ে যায়। সে কোনোভাবেই তোমার ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক মানতে পারে না, আর যার কারণে এক উচিত শিক্ষা দেওয়ার জন্য পাবিকে গাঁজার মামলায় সে গ্রেপ্তার করে। এরপর বেনি আর জর্জ দুজনে মিলে পাবিকে নিষ্ঠুরভাবে টর্চার করতে থাকে। ঠিক এভাবে টর্চার করতে করতে এক পর্যায়ে পাবির মাথায় একটা তীব্র আঘাত লেগে যায়, আর সেই আঘাতের কারণে পাবি সেখানে মৃত্যুবরণ করে। এই সব কথা শোনার পর বেঞ্চ যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই তো এবার বেঞ্চ সবাইকে বেধড়ক মারতে শুরু করে। যেহেতু সে একজন স্টান্টম্যান ছিল তাই এই 4 জনের সাথে সে সহজে পেরে ওঠে। তবে ঠিক সেই সময় সুদীশ আবারও পুলিশ স্টেশনে প্রবেশ করে। সে আগেই সন্দেহ করেছিল যে আজ থানায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে, তাই ভিতরে ঢুকে সে দেখে বেঞ্চ বেনিকে মারছে। পরিস্থিতি সামলাতে চেয়েও সে অবশেষে ব্যর্থ হয়, কারণ বেঞ্চ তাকে জোর করে বেঁধে নিয়ে বেনিকে সঙ্গে নিয়ে স্থান ত্যাগ করে। এখন এখান থেকেই গল্পটি অতীতে ফিরে যায়। যখন বেনি পাবিকে মেরে ফেলে সে চেষ্টা করে মৃতদেহটিকে গোপন রাখার, তাই বেনির গাড়ির ট্রাঙ্ক ওপেন থাকায় সে ওই মৃতদেহটাকে গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে দেয়।
বেনসও ঠিক একইভাবে তার কাজ করে। পরে জর্জ খবর পেয়ে পুরো গ্রাম এবং আশেপাশের রাস্তা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে, যাতে কোনো গাড়ি বা পুলিশ বেরোতে পারে না। এরপর জর্জ বেন্সের বাড়িতে যায়। এরপর সে তার স্ত্রী এবং মেয়েকে জিজ্ঞেস করে যে বেন্স কোথায়। তখন বেন্স বেনির ফোন ব্যবহার করে জর্জকে একটা কল দেয় এবং সতর্ক করে বলে, আমি জানি তুমি আমার পরিবারের কাছে আসবে, তাই আমি তোমার মেয়েকে অপহরণ করে নিয়েছি। এই কথা শুনে জর্জ তড়িঘড়ি বাড়ি ফিরে এসে মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু সে এসে তার মেয়ের কোনো কিছুই খুঁজে পায় না। সামান্য দূরে তখন বেন্সের গাড়িটি দাঁড়িয়ে ছিল। এই গাড়ির ট্রাঙ্ক খুলে দেখার পর তার মধ্যে দেখা যায় বেনির মৃতদেহ পড়ে আছে। এরপর বেন্স জর্জকে প্রচন্ডভাবে মারধর করা শুরু করে। জর্জ একবার মাত্র প্রশ্ন করে, বলো আমার মেয়ে কোথায়, কিন্তু বেন্স কিছুই বলে না এবং অবশেষে জর্জকে সে বেদম কেলায়। এই পুরো ঘটনাটি দূর থেকে জর্জের মেয়ে নীরবে দেখছিল। আসলে পাবির এই মেয়েটার সাথে সম্পর্ক থাকার ব্যাপারটা যখন বেন্স জানতে পারে, তখন সে এই মেয়েটার সাহায্য চায়। নিজের প্রেমিককে মারার কারণে সে নিজের বাবার প্রতিও অনেক ক্ষুব্ধ হয়ে পড়ে এবং এরপরে সে বেন্সের সাথে হাত মেলায়। এরপর বেন্স পুলিশ স্টেশনে তার গাড়িটা যখন নিয়ে আসে, তখন বেনি পাবির মৃতদেহটা সেই গাড়ির ট্রাঙ্কারে লুকিয়ে রেখেছিল। যাই হোক, সব শেষে পাবির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু বেন্স সেখানে উপস্থিত ছিল না। এখানে আমরা দেখতে পারি সে গাড়ি নিয়ে জর্জ এবং ব্রেনির মৃতদেহ নিয়ে জঙ্গলের কাছে অবস্থান নেয়, আর এরপরেই তাদের লাশ ফেলে দিয়ে সে নিজে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ থ্রিলিং মুভিটা এখানেই শেষ হয়।